আসসালামু আলাইকুম। আশা করি শিক্ষার্থীরা তোমরা ভালো আছো। আজকে আমরা একাদশ শ্রেণীর ব্যবসায়ী শিক্ষা, ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্রের অধ্যায় 1 ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা পর্ব 2 আজকে এই অধ্যায়ের শেষ পর্ব। আজকের আলোচ্য কি কি বিষয়? প্রথমে আছে অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের গুরুত্ব। 2 ব্যাংক বা ব্যাংকিং ব্যবসায়ের ধরন বা প্রকারভেদ। 3 বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা। 4 বাংলাদেশ ব্যাংক ব্যবস্থা নিয়ন্ত্রণ বিধান। 5 ব্যাংকার গ্রাহক সম্পর্ক। 6 গার্নিশি অর্ডার এবং 7 ব্যাংকার ও গ্রাহকের সম্পর্কের পরিসমাপ্তি। এখন আমরা আলোচনা করব অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের গুরুত্বগুলো কি কি। প্রথমেই আছে বিনিময়ের মাধ্যম সৃষ্টি, সঞ্চয় সংগ্রহ ও মূলধন গঠন, মূলধন সরবরাহ ও বিনিয়োগ বৃদ্ধি, অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্যের সহায়তা, বৈদেশিক বাণিজ্যের সহায়তা, শিল্প উন্নয়ন, কৃষি উন্নয়ন, কর্মসংস্থান, সরকারি রাজস্ব বৃদ্ধি, বৈদেশিক বিনিময় পরিচালনা। যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের গুরুত্ব অপরিহার্য। এখন আমরা সেই গুরুত্বগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে বিনিময়ের মাধ্যম সৃষ্টি। যে কোনো দেশেই নোট ও মুদ্রার প্রচলনের দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের ওপর ন্যস্ত থাকে। এছাড়া বাণিজ্যিক ব্যাংকগুলো চেক, পে অর্ডার, ব্যাংক ড্রাফট, ক্রেডিট কার্ড, ভ্রমণকারী চেক, প্রত্যয়পত্র ইত্যাদি ইস্যু করে, যা অনেক ক্ষেত্রে অর্থের মতো ব্যবহৃত হয়। অর্থ ও এ সকল বিনিময় মাধ্যম আর্থিক লেনদেনকে অত্যন্ত সহজ ও ঝামেলামুক্ত করেছে। 2 নম্বরে কি আছে? সঞ্চয় সংগ্রহ ও মূলধন গঠন। ব্যাংক জনগণ ও বিভিন্ন প্রতিষ্ঠানের নিকট ছড়িয়ে ছিটিয়ে থাকা অলস অর্থ বিভিন্ন হিসাবের মাধ্যমে সংগ্রহ করে দেশের জন্য অতি আবশ্যক প্রয়োজনীয় মূলধন গঠন করে। আমানতকারীদের সঞ্চয় উদ্বুদ্ধ করেও ব্যাংক দেশে সঞ্চয়ের পরিমাণ বৃদ্ধির চেষ্টা চালায়। 3 নম্বর মূলধন সরবরাহ ও বিনিয়োগ বৃদ্ধি। সঞ্চয় সংগ্রহের মাধ্যমে গঠিত মূলধন ব্যাংক নিজের নিকট গচ্ছিত না রেখে অন্যদের প্রয়োজনে ঋণ দেয় ও বিভিন্ন লাভজনক খাতে বিনিয়োগ করে থাকে। ফলে মূলধনের গতিশীলতা বৃদ্ধি পায় এবং দেশের অর্থনৈতিক চাকা সচল থাকে। 4 অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্যের সহায়তা। ব্যাংকসমূহ ব্যবসায়ীগণকে মূলধন সরবরাহ করে এবং অর্থের নিরাপদ ও সহজ লেনদেনের সুযোগ দেয়। অর্থ স্থানান্তর, দেনা পাওনা নিষ্পত্তি, প্রতিনিধিত্ব, পরামর্শ দান ও বিভিন্নমুখী সেবা প্রদান করে ব্যাংক অভ্যন্তরীণ বাণিজ্যে সহায়তা করে। 5 বৈদেশিক বাণিজ্যের সহায়তা। বর্তমানকালে বৈদেশিক বাণিজ্যের লেনদেন নিষ্পত্তি কার্যত ব্যাংকের ওপরই 100% নির্ভরশীল। এরূপ বাণিজ্যের ক্ষেত্রে ফরমায়েশ প্রদান বা ফরমায়েশ গ্রহণের পর থেকে শুরু করে পণ্য খালাস পর্যন্ত অর্থ সংস্থান সহ যাবতীয় কাজ ব্যাংকের সক্রিয় সহযোগিতার সম্পন্ন হয়। 6 শিল্প উন্নয়ন। শিল্পায়ন ছাড়া অর্থনৈতিক উন্নয়ন চিন্তাই করা যায় না। ব্যাংক দেশের সব ধরনের শিল্পের উন্নয়ন তথা শিল্পক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য বিভিন্ন মেয়াদী ঋণদান সহ বিভিন্নমুখী সাহায্য প্রদান করে। এজন্য বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের বিশেষায়িত ব্যাংক গড়ে উঠেছে। ব্যাংকের এরূপ তৎপরতার কারণে দেশের শিল্প উন্নয়ন ঘটে। 7 কৃষি উন্নয়ন। অর্থনীতির একটি অন্যতম খাত হল কৃষিখাত। এই খাতের উন্নয়নে ব্যাংকের গুরুত্ব কোনো অংশে কম নয়। ব্যাংকসমূহ কৃষকদের দুর্দিনে ও প্রয়োজনে বিভিন্ন মেয়াদী ঋণ দিয়ে নানাভাবে সহায়তা করে থাকে। কৃষির আধুনিকায়নে ব্যাংক কৃষকদের অর্থনৈতিক অংশীদার হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 8 কর্মসংস্থান। ব্যাংকসমূহ তাদের কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য বিভিন্ন পদে প্রচুর সংখ্যক লোক নিয়োগ করে। ফলে দেশের বেকার সমস্যা হ্রাস পায়।
তাছাড়া ব্যাংকের সহায়তার ফলে দেশের অভ্যন্তরে বিভিন্ন ধরনের বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে এবং সেখানেও প্রচুর লোকের কর্মসংস্থান হয়। 9. সরকারি রাজস্ব বৃদ্ধি। সরকারের রাজস্ব বৃদ্ধিতেও ব্যাংকসমূহ ভূমিকা রাখে। ব্যাংকগুলো তাদের মুনাফার অংশবিশেষ এবং গ্রাহকগণের আমানতের উপর প্রাপ্ত সুদ বা লাভের অংশবিশেষ সরকারি তহবিলে জমা দেয়। ব্যাংকের সহায়তায় প্রতিষ্ঠিত ব্যবসা প্রতিষ্ঠানসমূহ হতেও সরকার প্রচুর রাজস্ব পায়, ফলে সরকারের আর্থিক ভিত্তি শক্তিশালী হয়। 10. বৈদেশিক বিনিময় পরিচালনা। বর্তমানকালে যে কোনো দেশেই বৈদেশিক বিনিময় গুরুত্বপূর্ণ। বিনিময় হার নির্ধারণ, বৈদেশিক মুদ্রার লেনদেন ও পরিচালনা, রিজার্ভ সংরক্ষণ ইত্যাদি কার্য এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচিত হয়। কেন্দ্রীয় ব্যাংক ও অন্যান্য ব্যাংকসমূহ এক্ষেত্রে মুখ্য ভূমিকা রাখে, যা জাতীয় উন্নয়ন নিশ্চিত করে। তার মানে আমরা বলতে পারি বিশ্বের উন্নত বা অনুন্নত প্রতিটি দেশের অর্থনৈতিক অগ্রগতি ব্যাংক ব্যবস্থার উপর বিশেষভাবে নির্ভরশীল। ব্যাংক ছাড়া বর্তমান বিশ্বের ব্যাপক বিস্তৃত অর্থনৈতিক কর্মকাণ্ডকে চিন্তাই করা যায় না। এরপর কি ব্যাংক বা ব্যাংকিং ব্যবসার ধরন বা প্রকারভেদ। ব্যাংককে কতগুলো ভাগে ভাগ করা হয়েছে। মালিকানার ভিত্তিতে শ্রেণীবিভাগ করা হয়েছে, কার্যভিত্তিক শ্রেণীবিভাগ, সংগঠন কাঠামো ভিত্তিতে ভাগ করা হয়েছে, তালিকাভুক্তির ভিত্তিতে এবং গ্রাহক সেবার ভিত্তিতে। মালিকানার ভিত্তিতে শ্রেণীবিভাগ কি 4 ভাগে ভাগ করেছে: সরকারি ব্যাংক, বেসরকারি ব্যাংক, সরকারি ও বেসরকারি যৌথ মালিকানাধীন ব্যাংক, স্বায়ত্তশাসিত ব্যাংক। কার্যভিত্তিক শ্রেণীবিভাগে সাধারণত এখানে 4 ভাগে ভাগ করেছে: কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক এবং আছে এখানে অন্যান্য ব্যাংক। সংগঠন কাঠামো ভিত্তিতে শ্রেণীবিভাগ 4 ভাগে করেছে: একক ব্যাংক, শাখা ব্যাংক, চেইন ব্যাংক এবং গ্রুপ ব্যাংক। তালিকাভুক্তির ভিত্তিতে 2 ভাগে ভাগ করেছে: তালিকাভুক্ত ব্যাংক এবং অতালিকাভুক্ত ব্যাংক। এবং গ্রাহক সেবার ভিত্তিতেও 2 ভাগে: পাইকারি ব্যাংক এবং খুচরা ব্যাংক। প্রথমেই আসি মালিকানার ভিত্তিতে শ্রেণীবিভাগ। সরকারি ব্যাংক। যে ব্যাংকের সংগঠক, নিয়ন্ত্রক, পরিচালক ও মালিক সরকার তাকে সরকারি ব্যাংক বলে। এরূপ ব্যাংক সরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত হতে পারে অথবা পরবর্তী সময়ে জাতীয়করণের মাধ্যমে সরকারি মালিকানায় আনা হতে পারে। যেমন আমাদের বাংলাদেশে বাংলাদেশ কৃষি ব্যাংক, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক ইত্যাদি আমাদের দেশে এ ধরনের ব্যাংকের উদাহরণ। বেসরকারি ব্যাংক। ব্যক্তিগত উদ্যোগে গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যাংককে বেসরকারি ব্যাংক বলে। তবে বেসরকারি ব্যাংক হলেও তালিকাভুক্তির প্রয়োজনেই এ সকল ব্যাংক দেশের কেন্দ্রীয় ব্যাংকের আওতায় থেকে সরকারের পক্ষে বা সরকারের পরোক্ষ নিয়ন্ত্রণাধীনে পরিচালিত হয়। বাংলাদেশের প্রাইম ব্যাংক, ইসলামী ব্যাংক, বাংলাদেশ লিমিটেড ইত্যাদি এ ধরনের ব্যাংকের উদাহরণ। এরপরে আছে সরকারি এবং বেসরকারি যৌথ মালিকানাধীন ব্যাংক। যে ব্যাংক সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাকে সরকারি ও বেসরকারি যৌথ মালিকানাধীন ব্যাংক বলে। যেমন বাংলাদেশে আইএফআইসি ব্যাংক এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সিস্টেম এরূপ ব্যাংকের উদাহরণ। এগুলো সরকারি এবং বেসরকারি যৌথ মালিকানায় পরিচালিত হয়ে থাকে। এরপর স্বায়ত্তশাসিত ব্যাংক। যে ব্যাংক সরকারের বিশেষ আইন বলে ও সংবিধানের বিশেষ অধ্যাদেশের মাধ্যমে গঠিত হয় বা এবং যা স্বনিয়ন্ত্রিত ব্যবস্থায় স্বাধীনভাবে নিয়ন্ত্রিত হয় তাকে স্বায়ত্তশাসিত ব্যাংক বলে। যেমন বাংলাদেশ উন্নয়ন ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ইত্যাদি স্বায়ত্তশাসিত ব্যাংকের উদাহরণ। কার্যভিত্তিক শ্রেণীবিভাগ কি আছে? কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক এবং বিশেষায়িত ব্যাংক। প্রথমেই আসে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে? যে ব্যাংক
সরকারি মালিকানায় ও নিয়ন্ত্রণে থেকে সরকার ও অন্যান্য ব্যাংকের ব্যাংকার, দেশের মুদ্রাবাজারের পরিচালক ও নিয়ন্ত্রক এবং সর্বোপরি সরকারের প্রতিনিধি হিসেবে দেশে আর্থিক নীতি বাস্তবায়নের দায়িত্ব পালন করে তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে। এই ব্যাংক দেশের একক ও অন্যান্য ব্যাংকিং প্রতিষ্ঠান। প্রতিটি স্বাধীন দেশেই একটি করে কেন্দ্রীয় ব্যাংক থাকে। বাংলাদেশ ব্যাংক এই দেশের কেন্দ্রীয় ব্যাংক। তার মানে কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে মুদ্রা বাজারের পরিচালক এবং নিয়ন্ত্রক এবং সরকারের প্রতিনিধি হিসেবে কেন্দ্রীয় ব্যাংক কাজ করে। 2. বাণিজ্যিক ব্যাংক। মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে ব্যাংক স্বল্প সুদে জনগণের অর্থ আমানত হিসাবে জমা রাখে এবং অধিক সুদে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ঋণ দেয়, গ্রাহকদের পক্ষে অর্থ আদায়, পরিশোধ, স্থানান্তর সহ বিভিন্ন ব্যাংকিং সেবা সুবিধা প্রদান করে, তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। যেমন সোনালী ব্যাংক, প্রাইম ব্যাংক, এক্সিম ব্যাংক ইত্যাদি হচ্ছে আমাদের দেশে এই সকল ব্যাংকের উদাহরণ। এরা কি করে? ঋণ দেয় গ্রাহকদের এবং অধিক সুদে ব্যক্তিদের কাছ থেকে ঋণ দিয়ে থাকে। অধিক সুদে ব্যক্তি বা প্রতিষ্ঠানদের ঋণ দেয় এবং স্বল্প সুদে জনগণের অর্থ আমানত হিসাবে গ্রহণ করে বাণিজ্যিক ব্যাংকগুলা। এরপরে আছে বিশেষায়িত ব্যাংক। যে সকল ব্যাংক গ্রাহকদের প্রয়োজনে ও অর্থনীতির বিশেষ কোনো দিক নিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে তাকে বিশেষায়িত ব্যাংক বলে। যেমন কৃষি ব্যাংক, শিল্প ব্যাংক, সঞ্চয়ী বা আমানত ব্যাংক, বিনিয়োগ ব্যাংক, মিশ্র ব্যাংক, সমবায় ব্যাংক, বিনিময় ব্যাংক, মার্চেন্ট ব্যাংক, আমদানি রপ্তানি ব্যাংক, ক্ষুদ্র ও কুটির শিল্প ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, গৃহসংস্থান ব্যাংক, ভোক্তা ব্যাংক, পরিবহন ব্যাংক, বন্ধকি ব্যাংক এবং গ্রামীণ ব্যাংক। এসব ব্যাংকগুলো কি করে? গ্রাহকদের প্রয়োজন এবং অর্থনীতির কোনো দিক নিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে থাকে। এগুলাকে আমরা বিশেষায়িত ব্যাংক বলে থাকি। অন্যান্য ব্যাংকের মধ্যে কি কি আছে? উপরোক্ত ব্যাংকিং গুলো ছাড়াও এমন কিছু ব্যাংক রয়েছে যারা বিভিন্ন পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। প্রথমে আছে কি? দেশীয় ব্যাংক, আঞ্চলিক ব্যাংক, গোষ্ঠী উন্নয়ন ব্যাংক এবং আন্তর্জাতিক ব্যাংক। প্রথমেই কি? দেশীয় ব্যাংক। দেশীয় ব্যাংকটা কি? দেশীয় ব্যাংক হচ্ছে আধুনিক ব্যাংক ব্যবসা শুরুর পূর্বে পৃথিবীর দেশে মহাজন শ্রেণী চড়া সুদে ঋণের ব্যবসায় নিয়োজিত থাকত। বর্তমানেও কম বেশি এ ধরনের গোষ্ঠীর অস্তিত্ব লক্ষ্য করা যায়, যাদেরকে দেশীয় ব্যাংক নামে অভিহিত করা হয়ে থাকে। এরা সাধারণত আমানত সংগ্রহ করে না, তবে নিজস্ব তহবিল হতে চড়া সুদে ঋণ দেয়। এরপর 2 আছে আঞ্চলিক ব্যাংক। বিশেষ কোনো অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে আঞ্চলিকভাবে প্রতিষ্ঠিত ব্যাংককে আঞ্চলিক ব্যাংক বলে। এই ব্যাংক সদস্য দেশগুলোর বিভিন্ন প্রকল্পে অর্থের সংস্থান করে থাকে। এশিয়ান উন্নয়ন ব্যাংক এ ধরনের ব্যাংকের উদাহরণ। 3 নম্বরে গোষ্ঠী উন্নয়ন ব্যাংক। যে ব্যাংক কোনো সমাজ, গোষ্ঠী বা সম্প্রদায়ের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে গঠিত হয় তাকে গোষ্ঠী উন্নয়ন ব্যাংক বলে। আনসার ভিডিবি ব্যাংক ও ইসলামিক উন্নয়ন ব্যাংক এর উদাহরণ। 4 আছে আন্তর্জাতিক ব্যাংক। জাতিসংঘ বা অন্য কোনো আঞ্চলিক সংস্থা কর্তৃক আন্তর্জাতিকভাবে সদস্য দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে যে ব্যাংক প্রতিষ্ঠিত হয় তাকে আন্তর্জাতিক ব্যাংক বলে। যেমন বিশ্ব ব্যাংক। বিশ্ব ব্যাংকে আমরা আন্তর্জাতিক ব্যাংক বলতে পারব। এরপর সংগঠন কাঠামো ভিত্তিতে শ্রেণীবিভাগ। প্রথমে আছে একক ব্যাংক। যে ব্যাংক কেবলমাত্র একটি অফিসের মাধ্যমে তার সকল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে তাকে একক ব্যাংক বলে। এই ব্যাংকের একটি অফিস ছাড়া অন্য কোথাও কোনো শাখা থাকে না। যুক্তরাষ্ট্রের অধিকাংশ ব্যাংকই হচ্ছে একক ব্যাংক, তাই একে যুক্তরাষ্ট্রীয় ব্যাংক ব্যবস্থাও বলে। তবে বাংলাদেশে এ ধরনের কোনো ব্যাংক নেই। 2 শাখা ব্যাংক।
যে ব্যাংকিং ব্যবস্থায় একটি কেন্দ্রীয় অফিসের অধীনে দেশ বিদেশের বিভিন্ন স্থানে একই নামে অনেকগুলো শাখা প্রতিষ্ঠিত ও পরিচালিত হয় তাকে শাখা ব্যাংক বা ব্যাংকিং বলে। বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা সামগ্রিকভাবে শাখা ব্যাংক ব্যবস্থার আওতাধীন। ৩. চেইন ব্যাংক। যে ব্যাংক ব্যবস্থায় একই শ্রেণীভুক্ত কতিপয় ব্যাংক তাদের স্বাধীন সত্তা বজায় রেখে সমঝোতা ও সহযোগিতার মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে তাকে চেইন ব্যাংক বলে। এই ব্যবস্থায় সমজাতীয় ব্যাংকগুলো একই পরিবার, ব্যক্তিবর্গ বা সমমনা ব্যক্তিবর্গের অধীনে পরিচালিত হয়। যুক্তরাষ্ট্রে এরূপ ব্যাংক ব্যবস্থা বিকাশ লাভ করেছে। বাংলাদেশের এই ধরনের ব্যাংক ব্যবস্থা এখনো গড়ে ওঠেনি। ৪. গ্রুপ ব্যাংক। যে ব্যাংক ব্যবস্থায় কোনো একটি আর্থিক প্রতিষ্ঠান একই ধরনের কতগুলো ছোট ব্যাংক গঠন করে বা একাধিক ব্যাংকের অধিকাংশ শেয়ার ক্রয়ের মাধ্যমে তাদের নিয়ন্ত্রণ ভার গ্রহণ করে তাকে সমন্বিত ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে তাকে গ্রুপ ব্যাংক বা ব্যাংকিং বলে। এই ব্যবস্থায় নিয়ন্ত্রক প্রতিষ্ঠানকে হোল্ডিং কোম্পানি এবং যাদের নিয়ন্ত্রণ ভার গ্রহণ করা হয় তাদের সাবসিডিয়ারি কোম্পানি বলে। তার মানে হচ্ছে এই ব্যবস্থায় যারা নিয়ন্ত্রণ করে প্রতিষ্ঠানকে তারা হোল্ডিং কোম্পানি এবং যাদেরকে নিয়ন্ত্রণ করা হবে তাদের সাবসিডিয়ারি কোম্পানি বলা হয়। এরপর আছে তালিকাভুক্তির ভিত্তিতে শ্রেণীবিভাগ। 2 ভাগে ভাগ করা হয়েছে তালিকাভুক্তির ভিত্তিতে তালিকাভুক্ত ব্যাংক এবং অতালিকাভুক্ত ব্যাংক। তালিকাভুক্ত ব্যাংক দেশের অভ্যন্তরে কর্মরত যে সকল ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের সংরক্ষিত তালিকার অন্তর্ভুক্ত থেকে ব্যবসায় কার্যক্রম পরিচালনা করে তাকে তালিকাভুক্ত ব্যাংক বলে। সোনালী ব্যাংক লিমিটেড, বাংলাদেশ কৃষি ব্যাংক ইত্যাদি এদেশের তালিকাভুক্ত ব্যাংকের উদাহরণ। এরপর আছে অতালিকাভুক্ত ব্যাংক। যে ব্যাংক দেশের ব্যাংকিং আইন অনুযায়ী গঠিত হলেও কেন্দ্রীয় ব্যাংকে তালিকাভুক্ত না হয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে তাকে অতালিকাভুক্ত ব্যাংক বলে। কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত হবে না অতালিকাভুক্ত ব্যাংকগুলো, যেমন আনসার ভিডিপি ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, গ্রামীণ ব্যাংক ইত্যাদি। এরা ব্যাংকিং আইন মেনেই কার্যক্রম পরিচালনা করবে, কিন্তু তারা কেন্দ্রীয় ব্যাংকে তালিকাভুক্ত হয় না। এরপর আছে গ্রাহক সেবার ভিত্তিতে শ্রেণীবিভাগ। প্রথমে আছে পাইকারি ব্যাংক। পাইকারি ব্যাংকে বড় ধরনের কর্পোরেট প্রতিষ্ঠানসমূহকে অত্যন্ত ব্যয়সাধ্য ও উচ্চ প্রযুক্তির ব্যাংকিং সেবা প্রদানের জন্য যে ব্যাংকিং প্রতিষ্ঠান কাজ করে তাকে পাইকারি ব্যাংক বলা হয়। বৃহদায়তন সরকারি সংস্থা এবং দেশি বিদেশি ও বহুজাতিক কর্পোরেট যে প্রতিষ্ঠানগুলো এই ধরনের ব্যাংকের গ্রাহক। এই সকল প্রতিষ্ঠানের নগদান ব্যবস্থাপনা, দ্রুত দেনা পাওনা নিষ্পত্তি, অর্থ আদায় ও পরিশোধ এবং তথ্য সরবরাহ এরূপ ব্যাংকের কাজ। আমাদের দেশে এই ধরনের ব্যাংক নেই। খুচরা ব্যাংক। খুচরা গ্রাহক অর্থাৎ ব্যক্তি গ্রাহক এবং বিভিন্ন সাধারণ ব্যবসায়ী ও অব্যবসায়ী প্রতিষ্ঠানকে যে সকল ব্যাংক বা ব্যাংকিং সেবা প্রদান করে তাকে খুচরা ব্যাংক বলে। বাংলাদেশে সকল বাণিজ্যিক ব্যাংকই কার্যত এ ধরনের ব্যাংক হিসাবে গণ্য। এরা কি করে? আমানত সংগ্রহ, অর্থ উত্তোলনের সুযোগ প্রদান, অর্থ সংগ্রহ, অর্থ পরিশোধ, ঋণ দান, ক্রেডিট কার্ড সরবরাহ ইত্যাদি এ ধরনের ব্যাংকের কাজ। এরপরে কি বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থাটা কেমন? বাংলাদেশের ব্যাংকিং সিস্টেম। ব্যাংকিং সিস্টেম অফ বাংলাদেশ। পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশও ব্যাংকিং ব্যবস্থা চালু আছে। 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা লাভ করার পর এখানে স্বতন্ত্র ব্যাংক ব্যবস্থার প্রচলন শুরু হয়। তো বাংলাদেশ ব্যাংক নবগঠিত স্বাধীন রাষ্ট্র 1971 সালে যাত্রা শুরু করে। 1972 সালে মার্চ মাসে বাংলাদেশ সরকার 6টি বাণিজ্যিক ব্যাংক নিয়ে ব্যাংকিং কাজ শুরু করে। 1982 সালে আরব বাংলাদেশ ব্যাংক এবি লিমিটেড প্রথম বেসরকারি ব্যাংক হিসেবে ব্যাংকিং কাজ শুরু করে। বাণিজ্যিক ব্যাংক গোটা ব্যাংক ব্যবস্থার প্রাণ কেন্দ্র হিসেবে কাজ করে। তো বাংলাদেশের কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য, মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, বিনিয়োগ,
কর্মসংস্থান বাড়ানো ও অর্থনৈতিক উন্নয়নে বাণিজ্যিক ব্যাংক বিশেষভাবে অবদান রাখে। এবার দেখা যাক বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা নিয়ন্ত্রণ বিধান নিয়ে। কিভাবে বাংলাদেশ ব্যাংক ব্যবস্থাটা নিয়ন্ত্রিত হচ্ছে। তো বাংলাদেশের ব্যাংক হচ্ছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক। দেশে ব্যাংক ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য সরকার এবং তার পক্ষে এই ব্যাংক বিভিন্ন বিধান, প্রবিধান, নিয়ম ইত্যাদি প্রবর্তন করে। তো ব্যাংক কোম্পানি আইন 1991 অনুযায়ী এই ব্যাংক ব্যবস্থা গঠন, উন্নয়ন নিয়ন্ত্রিত হয়। তার মানে ব্যাংক কোম্পানি আইন 1991 অনুযায়ী ব্যাংক ব্যবস্থাটা গঠিত এবং নিয়ন্ত্রিত হচ্ছে। তো ব্যাংক কোম্পানি আইন 1991 বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থার সুষ্ঠু পরিচালনার স্বার্থে সরকার 1991 সালে ব্যাংক কোম্পানি আইন পাশ করে। এই আইন বাংলাদেশের ব্যাংক ব্যবসা পরিচালনায় মুখ্য ভূমিকা রাখে। এই আইনের বিভিন্ন ধারার অন্তর্ভুক্ত বিষয়সমূহ নিম্নরূপ। কি কি আছে এই আইনের মধ্যে? ব্যাংক ব্যবস্থার ব্যাংক কোম্পানির ব্যবসা বা কার্যাবলী, ব্যাংক কোম্পানি কর্তৃক কতিপয় নিষিদ্ধ ব্যাংকিং ব্যবসা, ব্যাংক কোম্পানির লাইসেন্স সংক্রান্ত বিধিবিধান থাকবে, ব্যাংক কোম্পানির প্রদত্ত লাইসেন্স বাতিল সংক্রান্ত বিধিবিধানও আছে এখানে, ব্যাংক কোম্পানির ন্যূনতম আদায়কৃত মূলধন কত হবে ও সংরক্ষিত মূলধন সম্পর্কিত আইনের বিধান, ব্যাংক কোম্পানির সংরক্ষিত তহবিল সম্পর্কিত বিধান, ব্যাংক কোম্পানির সংরক্ষিত নগদ তহবিল সম্পর্কিত আইনের বিধান, ঋণ ও অগ্রিম প্রদানের উপর বাধা নিষেধ, খেলাপি ও ঋণ গ্রহীতার তালিকা প্রেরণ, ঋণ মওকুফের উপর বাধা নিষেধ, তারপর অগ্রিম প্রদান নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা, নতুন পরিচালক নির্বাচন সম্পর্কে আইনের বিধান, প্রধান নির্বাহী কর্মকর্তার পদ পূরণ নিয়ে এখানে আলোচনা করা হয়েছে, পরিচালক পদের মেয়াদ, পরিচালক পদের শূন্যতা, পরিচালক কর্তৃক গৃহীত সুযোগ সুবিধা সম্পর্কিত বিধান, সাধারণ পরিচালক নিয়োগে বাধা নিষেধ, ব্যাংক কোম্পানির হিসাব, ব্যালেন্স শিট, বিবরণী প্রতিবেদন সম্পর্কিত, বাংলাদেশ ব্যাংক কর্তৃক ব্যাংক কোম্পানি ও তার খাতাপত্র এবং হিসাব পরিদর্শন এবং তদন্ত সম্পর্কিত বিধান, ব্যাংক কোম্পানির পরিচালক ইত্যাদি অপসারণের ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা, বাংলাদেশ ব্যাংক কর্তৃক ব্যাংক কোম্পানির পরিচালক পর্ষদ বাতিল করার ক্ষমতা, সরকার কর্তৃক ব্যাংক কোম্পানির প্রতিষ্ঠানসমূহ অধিগ্রহণ, হাইকোর্ট কর্তৃক সাময়িকভাবে ব্যাংক ব্যবসা বন্ধ রাখার বিধিবিধান এবং হাইকোর্ট বিভাগ কর্তৃক ব্যাংক কোম্পানির অবসান সংক্রান্ত বিধান। এই বিধানগুলো এখানে থাকবে। তা উল্লেখিত বিষয়গুলো কোনো একটি নির্দেশ পালনে কোনো ব্যাংক ব্যর্থ হলে বাংলাদেশ ব্যাংক নির্ধারিত পরিমাণ অর্থ উক্ত ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের কাছে জমা দেওয়ার জন্য নির্দেশ দিতে পারবে। উক্ত ব্যাংক অনুরূপ নির্দেশ বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত শর্ত সাপেক্ষে পালন করতে বাধ্য থাকবে। নিয়ন্ত্রণের মধ্যে কি কি আছে? ব্যাসেল সম্মতি নিয়ে আছে। ব্যাসেল সম্মতি 1988 সালে ব্যাসেল কমিটি তাদের প্রথম সুপারিশসমূহ তুলে ধরে, যা ব্যাসেল 1 নামে পরিচিত। একটু বলি, তালিকাভুক্ত ব্যাংকসমূহের ঝুঁকিভিত্তিক মূলধন পর্যাপ্ততার বিষয়টি নিশ্চিত করার জন্য ব্যাংক অফ ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট সংক্ষেপে BIS প্রবর্তিত নির্দেশনা বা বিধিবিধান ব্যাসেল 1 ও ব্যাসেল 2 নামে পরিচিত। ব্যাংকগুলোর ঝুঁকিভিত্তিক মূলধন পর্যাপ্ততার বিষয়টি কড়াকড়ির সাথে নজরে রাখতে BIS 1988 সালে ব্যাসেল 1 ক্যাপিটাল অ্যাডিকুয়েসি ফ্রেমওয়ার্ক প্রণয়ন করে। 2004 সালে ব্যাসেল 1 এ পরিবর্তন আনা হয়, যা ব্যাসেল 2 নামে পরিচিত, এবং 2010 থেকে 11 সালে একে আরও আধুনিকায়ন করে ব্যাসেল 3 এ প্রণয়ন করা হয়। তো বর্তমানে বাংলাদেশে ব্যাসেল 2 এর নীতিমালা অনুসরণ করা হয়। বর্তমানে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঝুঁকি পরিমাণ ও মূলধন বিভাজনের জন্য সবচেয়ে গ্রহণযোগ্য বিধিবিধান তৈরি ও তা উপস্থাপনের লক্ষ্যে ব্যাসেল 2 কমিটি 3টি ভিত্তি বা পিলার এর সমন্বয়ে ব্যাসেল 2 প্রণয়ন করে।
ব্যাসেল ২ কে আন্তর্জাতিক সমঝোতা স্মারক হিসেবে বিবেচনা করা হয়। তো ব্যাসেল ২ এর ভিত্তিসমূহ কি কি সেগুলোর নিচে আলোচনা করা হয়েছে। প্রথমে আছে ন্যূনতম মূলধনের প্রয়োজনীয়তা। ব্যাংক ব্যবসায় কি পরিমাণ মূলধন প্রয়োজন এবং কি পরিমাণ মূলধন না হলে তারল্য ও অগ্রিমের ভারসাম্য রক্ষা করা যাবে না তা প্রথম ভিত্তি দ্বারা নির্ধারিত হয়ে থাকে। এরপরে তত্ত্বাবধায়ক পর্যালোচনা। ব্যাসেল ২ ঝুঁকির বিপরীতে ব্যাংকের মূলধনের পর্যাপ্ততা নিশ্চিত করে। ঝুঁকি ব্যবস্থাপনাকে সঠিকভাবে পরিচালনার জন্য দ্বিতীয় ভিত্তি খুবই গুরুত্বপূর্ণ। ৩. বাজার শৃঙ্খলা। প্রতিটি ব্যবসায়ের মতো ব্যাংক ব্যবসায় বাজার একটি গুরুত্বপূর্ণ বিষয়। ব্যাসেল ২ এর সহায়তায় সঠিক বাজার শৃঙ্খলার মাধ্যমে ব্যাংকের মূলধন, সম্ভাব্য ঝুঁকি নির্ধারণের প্রক্রিয়া, মূলধনের পর্যাপ্ততা সহ বিভিন্ন তথ্য আদান প্রদান করা হয়। বাজারে বিদ্যমান অন্যান্য ব্যাংকের সাথে এসব বিষয়ের তুলনামূলক বিচার বিশ্লেষণ করে সঠিকভাবে ব্যাংকটির মূলধন নিশ্চিত করা হয়। এরপর বিআইএস প্রবর্তিত ব্যাসেল ৩। ব্যাসেল কাঠামো বাস্তবায়নে ডিসেম্বর ২০১৪ সালে বাংলাদেশ ব্যাংক কর্তৃক জারিকৃত সংশোধিত গাইডলাইন্স অন রিস্ক বেসড ক্যাপিটাল অ্যাডুকেসি রিভাইজড রেগুলেটরি ক্যাপিটাল ফ্রেমওয়ার্ক ফর ব্যাংকস ইন লাইন উইথ ব্যাসেল ৩ এর আওতায় মূলধন পর্যাপ্ততার নীতিমালাসমূহ ১ জানুয়ারি ২০১৫ থেকে জানুয়ারি ২০২০ সময় পর্যন্ত পর্যায়ক্রমিকভাবে বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ব্যাসেল ৩ এর মূল লক্ষ্য ব্যাংকিং খাতকে অধিকতর স্থিতিশীলতা প্রদানের পাশাপাশি এর ঝুঁকি সহনশীলতা বাড়ানো এবং ব্যাংকসমূহকে একক ও সামগ্রিকভাবে ভবিষ্যৎ ব্যাংকিং খাতে উদ্ভূত আর্থিক বা অর্থনৈতিক সংকট মোকাবেলা প্রস্তুত করা। ব্যাসেল ৩ নীতিমালায় মূলধনের গুণগত মান বাড়ানোর পাশাপাশি ব্যাংকসমূহের জন্য আবশ্যিকভাবে সংরক্ষিতব্য মূলধনের পরিমাণও বাড়ানো হয়েছে। এই হচ্ছে বাংলাদেশ ব্যাংক ব্যবস্থার নিয়ন্ত্রণ বিধান। এরপর আছে ব্যাংকার গ্রাহক সম্পর্ক, যে ব্যাংকারের সাথে গ্রাহকের সম্পর্কটা কিরকম হবে। ব্যাংক ব্যবসায় ব্যাংকার ও গ্রাহক পরস্পর ওতপ্রোতভাবে সম্পর্কযুক্ত। একজন ছাড়া অন্যজনের কাজ অর্থহীন। নিচে ব্যাংকার গ্রাহক সম্পর্ক তুলে ধরা হলো। প্রথমেই আছে পাওনাদার দেনাদার সম্পর্ক। গ্রাহক ব্যাংকের কাছে অর্থ জমা দিলে সেক্ষেত্রে ব্যাংকার দেনাদার এবং গ্রাহক পাওনাদার। আবার ব্যাংকার কোনো গ্রাহককে ঋণ দিলে তখন ব্যাংকার পাওনাদার এবং ঋণ গ্রহীতা দেনাদারে পরিণত হয়। তো এভাবে ব্যাংকার ও গ্রাহকের মধ্যে দেনাদার ও পাওনাদারের সম্পর্ক সৃষ্টি হয়। এরপর আছে কি চুক্তিবদ্ধ সম্পর্ক। গ্রাহক ব্যাংকে হিসাব খোলার মধ্য দিয়ে ব্যাংকের সাথে তার চুক্তিবদ্ধ সম্পর্ক স্থাপন করে। চুক্তিগত কারণে ব্যাংক আমানতকারীর অর্থ চাহিদা মাত্র ফেরত দেওয়ার অঙ্গীকারে আবদ্ধ। এরপর ওসি। অনেক সময় ব্যাংকার মক্কেলের মূল্যবান স্বর্ণালংকার, দলিল পত্রাদি সংরক্ষণ করে ওসির ভূমিকায় অবতীর্ণ হয়। তত্ত্বাবধায়ক। গ্রাহকের সঞ্চিত অর্থে নিরাপত্তা দিয়ে ব্যাংকার গ্রাহকের তত্ত্বাবধায়কের ভূমিকা পালন করে থাকে। বন্ধকদাতা ও গ্রহীতা। ব্যাংক গ্রাহককে বিভিন্ন প্রকার জামানতের বিপরীতে ঋণ মঞ্জুর করে। এর ফলে ব্যাংক ও গ্রাহকের মধ্যে বন্ধকদাতা এবং গ্রহীতার সম্পর্কের সৃষ্টি হয়। প্রতিনিধি। ব্যাংক মক্কেলের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্যের লেনদেন নিষ্পত্তিতে প্রতিনিধিত্ব করে থাকে। পরিচয় দানকারী। মক্কেলের বাজার সুনাম, আর্থিক সচ্ছলতা ও ঋণ পাওয়ার যোগ্যতায় সম্পর্কে ব্যাংক পরিচয় দানকারী হিসেবেও কিন্তু কাজ করে থাকে। এরপরে আছে তথ্য সরবরাহক। ব্যাংক তার ব্যবসায়ী গ্রাহকদের ব্যবসায়ের জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য সরবরাহ করে থাকে। এরপরে কি বিল স্বীকৃতিকারী। মক্কেলের নির্দেশ ক্রমে বা নির্দেশ মতে ব্যাংক মক্কেলের বিলের স্বীকৃতি প্রদান করে থাকে। সম্পদের সংরক্ষক।
মক্কেল কর্তৃক গুদামঘরে সংরক্ষিত পণ্যের নিরাপত্তা ও সুষ্ঠু সংরক্ষণে ব্যাংক তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করে থাকে। এই হচ্ছে ব্যাংকার এবং গ্রাহকের মধ্যে সম্পর্ক। এবার আসে গার্নিশি অর্ডার। গার্নিশি অর্ডার কি? ইংরেজি গার্নিশি শব্দটি ল্যাটিন শব্দ গার্নি থেকে উদ্ভব। গার্নিশি অর্ডার মূলত আদালত কর্তৃক ব্যাংকের উপর প্রদত্ত একটি আদেশ। তার মানে হচ্ছে এই আদেশটা আদালত দিয়ে থাকে। কাকে দিয়ে থাকে? ব্যাংককে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অপর কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব বন্ধ করার উদ্দেশ্যে আদালতের মাধ্যমে এই আদেশ জারি করে। ব্যাংকের গ্রাহক অনেক সময় তৃতীয় কোনো ব্যক্তির কাছ থেকে ঋণ গ্রহণ করে ঋণের অর্থ পরিশোধে ব্যর্থ হয়। এই অবস্থায় গ্রাহক যদি ঋণ মঞ্জুর শর্ত ভঙ্গ করে তবে ঋণদাতা আদালতের শরণাপন্ন হতে পারে। আদালত দাবি যৌক্তিক মনে করলে ঋণদাতার স্বার্থ রক্ষার্থে ব্যাংককে আমানতকারীর অর্থ পরিশোধ করতে নিষেধ করতে পারে। আদালত যে আদেশের মাধ্যমে গ্রাহকের অর্থ পরিশোধে ব্যাংকের প্রতি এই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে তাকেই গার্নিশি আদেশ বলে। গার্নিশি অর্ডারে তিনটি পক্ষ থাকে। প্রথম পক্ষ হচ্ছে একজন পাওনাদার, দ্বিতীয় পক্ষ হচ্ছে দেনাদার এবং তৃতীয় পক্ষ হচ্ছে ব্যাংক। তার মানে হচ্ছে গার্নিশি অর্ডার হলো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব বন্ধ করার উদ্দেশ্যে আদালতের মাধ্যমে আদেশ জারি করা। গার্নিশি অর্ডার দু ধরনের হয়, সীমাহীন আদেশ এবং সীমাবদ্ধ আদেশ। সীমাহীন আদেশ মক্কেলের সম্পূর্ণ টাকার উপর আদেশ জারি করা হলে তাকে সীমাহীন গার্নিশি অর্ডার বলা হয়। আর সীমাবদ্ধ আদেশটাকে নির্দিষ্ট পরিমাণ টাকার উপর আদেশ জারি করা হলে তাকে সীমাবদ্ধ গার্নিশি অর্ডার বলা হয়। এবার আসি ব্যাংকার ও গ্রাহকের সম্পর্কের পরিসমাপ্তি নিয়ে। কিভাবে একজন ব্যাংকারের সাথে গ্রাহকের সম্পর্কের পরিসমাপ্তি হয়ে থাকে। ব্যাংক হিসাব খোলার মধ্য দিয়ে ব্যাংকার এবং গ্রাহকের মধ্যে সম্পর্ক স্থাপিত হলেও বেশ কিছু কারণে এর অবসানও ঘটে। সম্ভাব্য যেসব কারণে এই সম্পর্কে অবসান ঘটে তা নিচে আলোচনা করা হলো। প্রথমেই আছে গ্রাহকের নিজস্ব সিদ্ধান্ত। গ্রাহক ব্যাংকের উপর আস্থা হারিয়ে ফেললে কিংবা অন্য কোনো কারণে ব্যাংকের সাথে লেনদেন চালু না রাখার সিদ্ধান্ত নিলে ব্যাংকার ও গ্রাহক সম্পর্কে পরিসমাপ্তি ঘটে। তার মানে এখানে গ্রাহক নিজে সিদ্ধান্ত নিতে পারে যে না, আমি ব্যাংকের সাথে আর কোনো লেনদেন করব না। এরপর আছে মৃত্যুজনিত কারণে। ব্যাংক গ্রাহকের মৃত্যুজনিত কারণেও হিসাব বন্ধ করে দেয়, ফলে ব্যাংক এবং গ্রাহকের সম্পর্ক বিলুপ্তি হয়। এরপরে আছে গ্রাহক আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হলে। আদালত কর্তৃক কোনো ব্যক্তি দেউলিয়া ঘোষিত হলে আইনানুগভাবে তার কোনো চুক্তি সম্পাদনের যোগ্যতা থাকে না। তাই ব্যাংকের কোনো গ্রাহক দেউলিয়া ঘোষিত হলে সঙ্গে সঙ্গেই সেই গ্রাহকের হিসাব বন্ধ হয়ে ব্যাংকার এবং গ্রাহকের সম্পর্কের পরিসমাপ্তি ঘটে। এরপর গ্রাহক মানসিক ভারসাম্য হারালে বা পাগল হলে। ব্যাংকের কোনো গ্রাহক মানসিক ভারসাম্য হারালে অথবা পাগল হয়ে গেলে ব্যাংক ওই গ্রাহকের হিসাব বন্ধ করে দেয়। অবশ্য এখানে উল্লেখ্য যে নির্ভরযোগ্য তথ্য প্রমাণের ভিত্তিতেই ব্যাংক এই ধরনের পদক্ষেপ নেয়। তবে গ্রাহক সুস্থ হয়ে উঠলে ব্যাংকার ও গ্রাহক সম্পর্ক পুনঃস্থাপিত হয়। দীর্ঘকালীন লেনদেন চালু না রাখা। কোনো গ্রাহক হিসাব খুলে যদি হিসাবে লেনদেন চালু না রাখেন তবে দীর্ঘ সময় ধরে লেনদেন না করার কারণে ব্যাংক ওই গ্রাহকের হিসাব বন্ধ করে দেয়। সীমাহীন গার্নিশি অর্ডার জারি করা হলে। আদালত কর্তৃক কোনো ব্যক্তির ব্যাংক হিসাব প্রয়োগ করার উদ্দেশ্যে ব্যাংকের ওপর গার্নিশি অর্ডার জারি করা হলে উক্ত ব্যাংকের গ্রাহকের হিসাব বন্ধ করে দিতে ব্যাংক বাধ্য। অবশ্য এই আদেশ প্রত্যাহার করা হলে গ্রাহক ওই হিসাবে পুনরায় লেনদেন করতে পারবেন। তা সেক্ষেত্রে ব্যাংকার ও গ্রাহক সম্পর্ক পুনঃস্থাপিত হয়। সর্বশেষে আছে সম্পূর্ণ জের স্থানান্তর। গ্রাহক তার হিসাবের সমুদয় অংশ অন্য কোনো ব্যক্তির হিসাবে স্থানান্তর করার জন্য ব্যাংকের ওপর আদেশ জারি করলে গ্রাহকের হিসাব বন্ধ হয়ে ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের পরিসমাপ্তি ঘটে। তো এই কারণগুলোর জন্যই ব্যাংকার এবং গ্রাহকের সম্পর্কের পরিসমাপ্তি সাধারণত ঘটে থাকে।
তোমাদের বাড়ির কাছে কি একটা সৃজনশীল প্রশ্ন, যেটি 2018 সালে এসেছিল। ওয়াই ব্যাংক দেশের বিভিন্ন জায়গায় তার শাখা স্থাপন করে জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ করে এবং ঋণ দান করে। এই ব্যাংকের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন করা। অপরপক্ষে জেড ব্যাংক, যার মূল উদ্দেশ্য মুনাফা অর্জন নয়, এই ব্যাংক ঋণ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। দেশে দ্রব্য সামগ্রীর দাম বৃদ্ধি পেতে থাকলে তা নিয়ন্ত্রণে ওয়াই ব্যাংকটি জেড ব্যাংকে সহযোগিতা করে। ব্যাংক কাকে বলে? ব্যাংকে ধার করা অর্থের ধারক বলা হয় কেন? ব্যাখ্যা করো। উদ্দীপকে উল্লেখিত ওয়াই ব্যাংক কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো। উদ্দীপকে উল্লেখিত ব্যাংক দুটির মধ্যে কোনটি দেশের অর্থনৈতিক উন্নয়নে মূল ভূমিকা পালন করে? বিশ্লেষণ করে। তোমরা বাসায় এই বাড়ির কাজটি অবশ্যই হোমওয়ার্ক করবে। তোমাদের এটা হোমওয়ার্ক, ইনশাল্লাহ তোমরা পারবে। আজকের মতো এ পর্যন্তই। সবার জন্য শুভকামনা রইল। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আসসালামু আলাইকুম।